হরে কৃষ্ণ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং এডুকেশন অ্যান্ড হেলথ টিপস উইথ রিনিকা। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ফিজিওলজিক্যাল চেঞ্জেস ইন প্রেগনেন্সি পিরিয়ডে মায়ের শরীরে কী কী ধরনের চেঞ্জেস আসে। কারণ আমরা সবাই জানি যে একটা বাচ্চার জন্ম নেওয়া মানে হলো একটা মায়ের আবার পুনরায় জন্ম নেওয়া। তো বাচ্চাটা জন্ম নেওয়ার জন্য মায়ের শরীরে বেশ কিছু পরিবর্তন আসে। কী কী পরিবর্তন আসে যার জন্য এই প্রেগনেন্সি পিরিয়ডটা পুরোপুরি কমপ্লিট হয়, তো সেটা সম্বন্ধে আলোচনা করবো। খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও, আমার সাথে থাকো আর ভিডিওটা পুরোটা দেখো। প্রথমেই আমরা জানবো যে প্রেগনেন্সি পিরিয়ডটা কি। প্রেগনেন্সি পিরিয়ডটা হলো যখন একটা স্পার্ম আর একটা ওভাম ফার্টিলাইজেশন হওয়ার পর সেটা ইউটেরাসের ডেসিডুয়াল এরিয়ায় এসে ইমপ্লিমেন্টেশন হচ্ছে। তো ফ্রম দ্য টাইম অফ কনসেপশনের টাইম থেকে শুরু করে একদম আফটার ডেলিভারি, বাচ্চাটা ডেলিভারি হওয়ার আগে পর্যন্ত যে পিরিয়ডটা সেটাকে বলছে প্রেগনেন্সি পিরিয়ড। তো এটা কতদিনের পিরিয়ড এটা হলো 280 ডেজের পিরিয়ড। তার একটু বেশি হতে পারে, কম হতে পারে। তো 280 ডেজ হলো নর্মাল। তো 280 ডেজের পিরিয়ড মানে হলো 40 উইকস। এটাকে আমরা তিনটে ভাগে ভাগ করছি, একটা হলো ফার্স্ট ট্রিমেস্টার, সেকেন্ড ট্রিমেস্টার, আর একটা হলো থার্ড ট্রিমেস্টার। তো এটা হলো প্রেগনেন্সি পিরিয়ড। পিরিয়ডের ডেফিনেশন হলো দ্য পিরিয়ড অফ টাইম ফ্রম কনফার্মেশন অফ ইমপ্লিমেন্টেশন আনটিল এক্সপালশন অর এক্সট্রাকশন অফ দ্য ফিটাস। তো এটাকে বলছে প্রেগনেন্সি পিরিয়ড। তো দেখো আমি যেটা বললাম যে স্পার্ম আর ওভাম যখন ফার্টিলাইজ হচ্ছে, তো ফ্যালোপিয়ান টিউবের মধ্যে যখন ফার্টিলাইজ হওয়ার পর এটা ধীরে ধীরে ইউটেরাসের ডেসিডুয়াল এরিয়াতে এসে অ্যাটাচ হচ্ছে, যেটাকে বলছে ইমপ্লিমেন্টেশন। তো কনসেপশন থেকে শুরু হয়ে একদম বেবিটা সেখানে, তারপরে প্লাজেন্টা সৃষ্টি হচ্ছে, প্লাজেন্টা সৃষ্টি হওয়ার পর বেবিটা ধীরে ধীরে বড় হচ্ছে। তো বড় হওয়ার পর যত পুরোপুরি বড় হয়ে যাওয়ার পর সেটা যখন এক্সট্রাকশন এক্সপালশন হচ্ছে মানে ডেলিভারি হয়ে যাচ্ছে, তো তার আগের পিরিয়ড পর্যন্ত মানে কনসেপশন শুরু থেকে শুরু করে একদম ডেলিভারি হওয়া পর্যন্ত পিরিয়ডটাকে বলছে প্রেগনেন্সি। এই প্রেগনেন্সি পিরিয়ডটাকে কমপ্লিট করার জন্য বিভিন্ন ধরনের সিস্টেমিক চেঞ্জ আমরা দেখতে পাই। তো কি কি সিস্টেমে চেঞ্জ আসে? ফার্স্ট হলো রিপ্রোডাক্টিভ সিস্টেমে, কার্ডিওভাস্কুলার সিস্টেমে, রেসপিরেটরি সিস্টেমে, ইউরিনারি সিস্টেমে, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সিস্টেমে, মেটাবলিক সিস্টেমে, প্লাস এন্ডোক্রাইন সিস্টেমে, আর মাস্কুলোস্কেলিটন সিস্টেমে। আর চেঞ্জেস আসে আমাদের সাইকোলজিক্যাল চেঞ্জেস কিছু আসে, প্লাস ডিসকমফোর্ট ইন প্রেগনেন্সি আমরা দেখতে পাই, আর স্কিন চেঞ্জেস আমরা দেখতে পাই। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব রিপ্রোডাক্টিভ সিস্টেমে কি কি চেঞ্জেস দেখা যায় সেটা সম্বন্ধে। মানে রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে কোন কোন অর্গানে আমরা চেঞ্জেস দেখতে পাই। তো ফার্স্ট হলো ভালভাতে চেঞ্জেস দেখা যায়, ভ্যাজাইনাতে, প্লাস ইউটেরাসে, আর ইউটেরাসের সাথে ফ্যালোপিয়ান টিউব এবং ওভারিতেও চেঞ্জেস দেখা যায়। তো ফার্স্ট হলো ভালভা এবং ভ্যাজাইনা। তো ভালভা কোন পজিশনটা? একদম আমরা যদি আমাদের রিপ্রোডাক্টিভ অর্গান দেখি এক্সটার্নাল, তাহলে ক্লিটোরিস থেকে শুরু করে একদম অ্যানাসের ওপরে পর্যন্ত যে পজিশনটা, তো সেটাকে বলছে ভালভা। আর ভ্যাজাইনা হলো যে ওপেনিংটা রয়েছে অ্যানাসের ওপরে, তো সেটাকে বলছে ভ্যাজাইনা। তো ভালভা এবং ভ্যাজাইনায় কি কি পরিবর্তন দেখা যায়? ফার্স্ট হলো এডিমাটোস মানে হলো যে ফুলে যাওয়া জায়গাটা। তো ভালভা এবং ভ্যাজাইনার এডিমা মানে ফুলে যায়, কারণ এখানে এই মুহূর্তে প্রেগনেন্সি পিরিয়ডে প্রচুর পরিমাণে ব্লাড সাপ্লাইটা ইনক্রিজ হয়ে যাচ্ছে। তো ইনক্রিজ হয়ে যাওয়ার জন্য সেই জায়গাটা ফুলে যাচ্ছে। তো ভালভা এবং ভ্যাজাইনা একটু ফোলা ফোলা ভাব লক্ষ্য করা যায়, তো সেটাকে বলছে এডিমেটোস। এরপর হলো ভাস্কুলারিটি। তো ভালভা এবং ভ্যাজাইনাতে যে যে ব্লাড ভেসেলগুলো ব্লাড সাপ্লাই করছে বা ব্লাড ভেসেলগুলো রয়েছে, তো সেগুলো প্রচুর পরিমাণে ঠিক হয়ে যাচ্ছে এবং তারা প্রচুর ব্লাড সাপ্লাই বেড়ে যাচ্ছে, তো সেটাকে বলছে ভাস্কুলারিটি। এরপর হলো হাইপারট্রফি মানে ইনক্রিজিং সেল। তো ইনক্রিজিং সেল ভ্যাজাইনাতে বা ভালভাতে যে সেলগুলো রয়েছে, তো এই তিনটে চেঞ্জেস আমরা ভালভা ভ্যাজাইনা দুটোর ক্ষেত্রেই সেম দেখতে পাই, মানে একই ধরনের চেঞ্জেস হচ্ছে। ভালভাও এডিমেটাস হচ্ছে, ভ্যাজাইনাও এডিমেটাস হচ্ছে। তো এখানে হাইপারট্রফি মানে হলো ইনক্রিজিং সেল। তো এই সময় ভ্যাজাইনা প্লাস ভালভা দুটোই তার সেলটা ইনক্রিজ করছে। ইনক্রিজ কেন করছে? কারণ একটা বেবি নর্মাল ডেলিভারির ক্ষেত্রে একটা বেবি 2.5 কেজি ওজন হয়। তো একটা 2.5 কেজিকে বেবিকে ডেলিভারি করার জন্য তার প্যাসেজটা যথেষ্ট বড় হওয়া লাগবে, মানে ক্যাপাসিটিটা বড় লাগবে। তো যার জন্য ভালভা এবং ভ্যাজাইনা কি করে, তার সেল ইনক্রিজ করে, সাইজটাকে বাড়ায়। মানে সেও প্রেগনেন্সি পিরিয়ডে বাচ্চাটাও পেটে ধীরে ধীরে বাড়ছে, আর এদিকে ভালভা ভ্যাজাইনা সেও নিজের ক্যাপাসিটি অনুযায়ী তার সেল ইনক্রিজ করছে। তো সেটাকে বলছে হাইপারট্রফি মানে ইনক্রিজিং সেল। তো ভ্যাজাইনা এবং ভালভাতে সেল ইনক্রিজ হচ্ছে। পিগমেন্টেড ল্যাবিয়া মাইনোরা। তো ল্যাবিয়া মাইনোরা দেখার আগে যে ল্যাবিয়া মেজোরা কি সেটা দেখতে হবে। তো ল্যাবিয়া মেজোরা হলো যে আউটার থিক পার্ট, আউটার যে মোটা পার্টটা সেটাকে বলছে ল্যাবিয়া মেজোরা। তো ল্যাবিয়া মেজোরাকে যখন সরানো হবে তখন দেখা যাবে ল্যাবিয়া মাইনোরা। তো ল্যাবিয়া মেজোরা দেখো, এই আউটার পার্টটা হলো ল্যাবিয়া মেজোরা এবং ল্যাবিয়া মেজোরার পরে হলো ল্যাবিয়া মাইনোরা।
তো এই ল্যাবিয়া মাইনোরা পিগমেন্টেড দেখা যায়। তো অলরেডি এখানে ব্লাড সাপ্লাই বেড়ে যাচ্ছে, ইনক্রিজ হচ্ছে, ব্লাড ভেসেলগুলো ঠিক হচ্ছে, তো সেই সাথে সাথে আমাদের ইস্ট্রোজেন সেক্রেট হয়। তো মানে প্রেগনেন্সি পিরিয়ডে ইস্ট্রোজেন সেক্রেট হয়। তো ইস্ট্রোজেন যখনই সেক্রেট হয় তখন মেলানিনের পরিমাণটা বাড়িয়ে দেয়, ইনক্রিজ করে দেয়। মেলানিনটা কি? মেলানিন হলো আমাদের শরীরে যে কালার নির্ধারণ করে সেটাকে মেলানিন বলে। যাদের প্রচুর পরিমাণে মেলানিন থাকে তাদের ডার্ক কালার হয়, আর যাদের মেলানিন কম থাকে তো তারা ফেয়ার হয়, মানে ফর্সা হয়। তো সেই মেলানিনটা ইনক্রিজ করে দেয় এই সময় ইস্ট্রোজেন হরমোনটা। তো ইনক্রিজ হওয়ার জন্য আমরা ল্যাবিয়া মাইনোরাতে পিগমেন্টেশন দেখতে পাই বা পিগমেন্টেড দেখতে পাই। এরপর হলো জ্যাকোমিয়ার সাইন। তো এই সাইনটা মানে হলো ব্লুইশ কালার অফ ভ্যাজাইনা। তো ভ্যাজাইনা এই সময় ব্লুইশ কালার হয়ে যায়, যেহেতু ব্লাড সাপ্লাইটা বাড়ছে। তো যারা দেখবে প্রচুর এক্সারসাইজ করে তাদের নীল নীল কালারের শিরা দেখা যায়। তো সেরকম ওইখানেও প্রচুর পরিমাণে থিকনেসটা বাড়ছে প্লাস ব্লাড সাপ্লাইটা বাড়ছে, তো সেজন্য ভ্যাজাইনাটাও ব্লুইশ কালার দেখা যায়। আর তার সাথে সাথে মিউকাসটা ঠিক হয়ে যায়, যাতে কোনো রকম মাইক্রো অর্গানিজম ভেতরে প্রবেশ না করতে পারে, ইউটেরাস অব্দি না পৌঁছতে পারে, এবং বেবির যাতে কোনো রকম ইনফেকশন না হয়। তো তার জন্য এই সময় মিউকাসটা ভ্যাজাইনা মিউকাসটা ঠিক হয়ে যায়। তো এটা হলো ভালভা এবং ভ্যাজাইনা। ইউটেরাসে কি কি চেঞ্জেস দেখা যায়? তো ফার্স্ট হলো ইউটেরাস, যেটা একটা পিয়ার শেপড অর্গান, একটা ছোট্ট পিয়ার শেপড অর্গান। তো সেটা যখন আমাদের প্রেগনেন্সি পিরিয়ড থাকে না সেই সময় মাত্র 60 গ্রাম ওজনের হয়। আর এটার ক্যাপাসিটি, ইউটেরাসের ক্যাপাসিটি থাকে 10 ml। তো এটা নন প্রেগনেন্ট অবস্থায় এটা ইউটেরাসের ওজন 60 গ্রাম আর ক্যাপাসিটি হলো 10 ml। কিন্তু যখন প্রেগনেন্সি হচ্ছে, প্রেগনেন্সির লাস্ট সেমিস্টারে গিয়ে দেখা যায় যে ইউটেরাসের ওজন দাঁড়াচ্ছে 1000 গ্রাম। আর যে ক্যাপাসিটি যেটা 10 ml ছিল সেটা কতটা ক্যাপাসিটি হচ্ছে 5000 ml ক্যাপাসিটি হয়ে দাঁড়াচ্ছে। তো এটা মানে বুঝতে পারছো যে কতটা পরিবর্তন হচ্ছে, যেখানে 60 গ্রাম সেখানে 1000 এ গিয়ে দাঁড়াচ্ছে, আর যেটা 10 ml সেটা 5000 ml ক্যাপাসিটিতে দাঁড়াচ্ছে। তো ইউটেরাসের ভাগগুলো আমরা দেখি। ইউটেরাসের মোট 4টে পার্ট আমরা দেখতে পাই। ফার্স্ট হলো ফান্ডাস, তারপরে বডি, তারপরে ইসমাস, তারপরে হলো সার্ভিক্স। তো ফান্ডাস যে পার্টটা ইউটেরাসের, তো যদি আমরা ইউটেরাস দেখি, তো এই পার্টটাকে বলছে ফান্ডাস। তো ফান্ডাস পার্টটা, ওপরে পার্টটা ফান্ডাস। তো ফান্ডাস পার্টটা এই সময় কি হচ্ছে, প্রেগনেন্সি পিরিয়ডে আরো ঠিক হয়ে যাচ্ছে। তো ফান্ডাসের সেরকম ভূমিকা এখানে আপাতত নেই, কিন্তু বডি যেটা ইউটেরাসে, তো বডি পুরোপুরি ইউটেরাসে বেবিটাকে ক্যারি করছে, পুরো বেবিটাকে ক্যারি করছে হলো বডি। তো দেখো ইউটেরাসের বডি, তো বডিটা মেইন কাজ করে বেবিটাকে বড় হওয়ার জন্য। তো বেবিটা ইনক্রিজ হচ্ছে বডির মধ্যে ইউটেরাসের। তো বডিতে আমরা কি কি ধরনের চেঞ্জেস দেখতে পাই? ফার্স্ট হলো হাইপারট্রফি। হাইপারট্রফি মানে ইনক্রিজিং দ্য সাইজ অফ সেল, মানে ইউটেরাসের বডিতে যে সেলগুলো রয়েছে সেগুলোতে সাইজটাকে ইনক্রিজ করছে। এরপর হলো হাইপারপ্লেশিয়া। হাইপারপ্লেশিয়া মানে ইনক্রিজিং দ্য নাম্বার অফ সেল, মানে ইউটেরাসের যে সেলগুলো বডিতে রয়েছে সেগুলো তার নাম্বারও বাড়িয়ে দিচ্ছে। তো নাম্বার বাড়ালে কি হচ্ছে, তার ক্যাপাসিটিটাও বাড়ছে, তো সেটা করছে। তারপর হলো মাসেল স্ট্রেচিং। তো ইউটেরাসের বডিতে আমরা 3 ধরনের মাসেল দেখতে পাই। ফার্স্ট হলো আপারে হলো আউটার লংগিটিউডিনাল, তারপরে লোয়ারে হলো ইনার সার্কুলার, আর মিডিলে হলো মিডল অবলিকিউ। তো আউটার মানে ওপরের দিকটা আমরা দেখতে পাই এরকম স্ট্রেট টাইপের মাসেল দেখতে পাই, মানে লম্বা লম্বা। আর তারপরে মিডিলে এরকম অবলিকিউ মাসেল দেখতে পাই, আর ইনারে হলো এরকম সার্কুলার মাসেল দেখতে পাই। তো এই 3 ধরনের মাসেল সেটা নিজেরা নিজেদের ক্যাপাসিটি অনুযায়ী সেল প্রোডাকশন করছে, বড় হচ্ছে, সাইজে বড় করছে। তো যার ফলে বেবিটা যখন ধীরে ধীরে বাড়ছে তো ওটাও স্ট্রেচ হচ্ছে। তো এটাকে বলছে মাসেল স্ট্রেচিং। এরপরে হলো থিনিং অফ মাসেল। তো ইউটেরাসে যে মাসেলগুলো রয়েছে সেগুলো যেমন গাডার জাতীয়। তো গাডার যখন আমরা টানছি তখন সেটা কি হচ্ছে, থিন হয়ে যাচ্ছে, কিন্তু যখন ছেড়ে দিচ্ছি তখন আবার সেটা ঠিক হয়ে যাচ্ছে। তো ইউটেরাসের মাসেলও ঠিক তাই, এটা ধীরে ধীরে যত বড় হচ্ছে তো এটা থিন হয়ে যাচ্ছে, আবার যখন বেবিটা ডেলিভারি হয়ে যাবে সেটা আবার ধীরে 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 ঠিক হয়ে যাবে। তো সেটাই হলো থিনিং অফ মাসেল, মানে ধীরে ধীরে মাসেলটা থিন হচ্ছে। ইউটেরাসের যে বডি রয়েছে তো সেই বডিতে ভাস্কুলার চেঞ্জেসও হচ্ছে। তো এই সময় ওভারি থেকে ইস্ট্রোডিয়াল এবং প্রোজেস্টেরন হরমোন সিক্রেট হচ্ছে, যাতে ইউটেরাস তার সেল প্রোডাকশন, সেল গ্রোথ বাড়াতে পারে। তো এই ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের কারণে কি হচ্ছে, ভাস্কুলার ডায়ামিটার মানে ভেসেলের ডায়ামিটারগুলো বাড়ছে, প্লাস ওয়েট অফ দ্য বডি। তো এই সময় যে ইউটেরাসের বডি রয়েছে সে ওয়েটও বেড়ে যাচ্ছে। তো যার ফলে ইউটেরাসের বডি প্লাস বাচ্চার কারণে মায়েরও সে সময় বডি ওয়েট বেড়ে যাচ্ছে। তো এটা হলো ভাস্কুলার চেঞ্জেস।
তো এরপর হলো ইউটেরাসের বডির যে সাইজ এবং শেপে চেঞ্জ হয়। তো যখন প্রেগনেন্সি অবস্থা থাকে না, নন প্রেগনেন্ট ওমেনদের ইউটেরাস থাকে পাইরিফর্ম শেপ, মানে হলো নাশপাতির মতো দেখতে হয়। তো এরপর যখন 12 উইকস আসে, মানে 1 মাস হয় প্রেগনেন্সির, তো তখন ইউটেরাসের শেপ চেঞ্জ হয়ে হয় গ্লোবুলার শেপ। তারপরে যখন 28 উইকস মানে 7 মান্থ থাকে, 7 মান্থে ইউটেরাসের শেপ হয় ওভায়েড শেপ। আর যখন 36 উইকস মানে 9th মান্থ প্রেগনেন্সির, তো তখন ইউটেরাসের শেপ হয় স্পেহেরিক্যাল শেপ। এবার পজিশন সম্বন্ধে বলবো, তো আমরা কি কি দেখতে পাই, আর্লি প্রেগনেন্সি, মিড প্রেগনেন্সি এবং লেট প্রেগনেন্সি। তো আর্লি প্রেগনেন্সিতে কি কি দেখা যায়, যে এই সময় ইউটেরাসটা ধীরে ধীরে এনলার্জ হয় এবং এনলার্জ হওয়ার জন্য ইউটেরাসটা ব্লাডারের ওপর কম্প্রেস সৃষ্টি করে, প্রেশার সৃষ্টি করে, যার ফলে আমাদের ঘন 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 বাথরুম পাওয়ার প্রবণতাটা দেখা যায়। যেহেতু ইউটেরাসটা বড় হচ্ছে সেহেতু ব্লাডারের উপর চাপ ফেলছে এবং ব্লাডারের ক্যাপাসিটিটা ছোট হয়ে যাচ্ছে, যার ফলে ঘন ঘন বাথরুম এই সময়টা আর্লি প্রেগনেন্সিতে দেখা যায়। এরপরে হলো মিড প্রেগনেন্সি। মিড প্রেগনেন্সি মানে হলো 4, 5 and 6 মানে 4 মাস, 5 মাস এবং 6 মাস, এটাকে বলছে মিড প্রেগনেন্সি। এই সময় আমাদের দেখা যায় যে কোমরের হাড্ডির ওপরে অ্যাবডোমেনটা ধীরে ধীরে বড় হচ্ছে। মানে এই ফার্স্ট আর্লি প্রেগনেন্সিতে অতটা ডিটেক্ট করা যায় না, মানে ওপরে কোনো রকম এক্সটার্নাল চেঞ্জেস অতটা দেখা যায় না, কিন্তু মিড প্রেগনেন্সিতে অ্যাবডোমেনটা আমাদের ইনক্রিজ হয়, সাইজে ইনক্রিজ হয়, মানে কোমরের হাড্ডি থেকে ওপরে উঠে আসে, তো সেটাকে বলছে মিড প্রেগনেন্সি। তারপরে লেট প্রেগনেন্সি। লেট প্রেগনেন্সি মানে হলো 7, 8 এবং 9 মানে 7, 8 এবং 9 মাস। তো এই সময় কি দেখা যায়, বেবিটা ধীরে 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 পজিশন চেঞ্জ করে, ধীরে 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 বেবিটা হেডটা ডাউনের দিকে যায়। তো আমরা যদি স্টেজ অফ লেবারে দেখেছি যে আমাদের ফার্স্ট থেকে হেড প্রেজেন্টেশন, মানে বেবির হেডটা নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারির ক্ষেত্রে আগে বেরোয়, তো পজিশনটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে হেড প্রেজেন্টেশন মানে হেডটা ভ্যাজাইনার দিকে আসে। তো এটা হলো লেট প্রেগনেন্সিতে আমরা দেখতে পাই। এরপর হলো ইস্তেমাস। তো আপার পার্ট অফ ইস্তেমাস, এটাও এটার সাইজটাকে ইনক্রিজ করে। আর যে লোয়ার পার্ট, ইস্তেমাসের লোয়ার পার্টটা রয়েছে, তো সেটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ সেটা একটা স্পিংটার তৈরি করে, যার ফলে বেবিটা অ্যাবর্শন হয়ে যাওয়ার চান্স কম থাকে। তো ইস্তেমাস একটা স্পিংটার তৈরি করে। এরপর হলো সার্ভিক্স। তো সার্ভিক্সের মধ্যে আমরা কি দেখতে পাই, ফার্স্ট হলো স্ট্রেচিং। তো সার্ভিক্সও নিজের মানে নিজের ক্যাপাসিটি অনুযায়ী স্ট্রেচ করা শুরু করে, কারণ সার্ভিক্স যদি স্ট্রেচ না হয় তাহলে সার্ভিক্স র্যাপচার হয়ে যাওয়ার চান্স প্রচুর বেশি থাকে। তো সার্ভিক্সও নিজের ক্যাপাসিটি অনুযায়ী ধীরে ধীরে মাসেলটাকে স্ট্রেচ করা শুরু করে। এবং তারপরে হাইপারট্রফি এবং হাইপারপ্লেশিয়া। তো সার্ভিক্সেরও মানে যে সেলগুলো রয়েছে সেগুলোর নাম্বারে বাড়ে প্লাস সাইজে বেড়ে যাচ্ছে। তো এরপর হলো ইনক্রিজ ভাস্কুলারিটি, মানে যে সার্ভিক্সের যে ব্লাড সাপ্লাই রয়েছে, তো সেগুলো ব্লাড ভেসেলগুলো বেড়ে যাচ্ছে ধীরে ধীরে। এরপর ব্লুইশ ডিসকালারেশন। তো ব্লাড ভেসেলগুলো বেড়ে যাওয়ার কারণে, ব্লাডগুলো থিক হয়ে যাওয়ার কারণে ব্লুইশ ডিসকালারেশন দেখা যায়। এরপর হলো গুড সাইন্স। গুড সাইন্স মানে হলো সফটেনিং অফ সার্ভিক্স, মানে সার্ভিক্সটা ধীরে ধীরে যে তার মাসেলগুলো রয়েছে সেগুলো বেবি যাতে কোনো রকম হার্ম না পায়, তো তার জন্য বেবিটা যাতে স্মুথলি বেরিয়ে আসতে পারে, তো তার জন্য সার্ভিক্সও তার মাসেলটাকে সফট করে ফেলে। তো গুড সাইন্স হলো যে সফটেনিং অফ মাসেল, সার্ভিক্স মাসেল। এছাড়া মাসেল ফাইবার গ্ল্যান্ড চেঞ্জেস। তো মাসেল ফাইবারের গ্ল্যান্ডেও চেঞ্জেস আসে, প্লাস সার্ভিক্স সেই সময় মিউকাস সেক্রেটে সাহায্য করে, কারণ যাতে কোনো রকমভাবে মাইক্রো অর্গানিজম ভেতরে না প্রবেশ করতে পারে, তো সার্ভিক্সও মিউকাস প্রোডাকশন করে। টিউব। তো ফ্যালোপিয়ান টিউবের টোটাল লেন্থটা ইনক্রিজ হচ্ছে এবং এটা টিউব বিকামস কনজেস্টেড। তো নর্মাল অবস্থায় ফ্যালোপিয়ান টিউবের সাইজ থাকে 10 to 13 সেন্টিমিটার, কিন্তু প্রেগনেন্সি পিরিয়ডে সেটা 1.5 সেন্টিমিটার আরও বেড়ে যাচ্ছে, ইনক্রিজ হচ্ছে। তো এরপর ওভারিজটা কি করছে, ইনক্রিজিং সাইজ, এটা সাইজটাকে ইনক্রিজ করছে এবং মেনটেন ডেসিডুয়া ফর প্রেগনেন্সি। তো যখন একটা ওভাম এবং স্পার্ম ফ্যালোপিয়ান টিউবে ফার্টিলাইজ হচ্ছে, ফার্টিলাইজ হওয়ার পর এটা ইউটেরাসের ডেসিডুয়া এরিয়ায় এসে থাকছে। তো ডেসিডুয়া এরিয়ায় থাকার জন্য সেই জায়গাটাকে ঠিকঠাক প্রিপেয়ার করতে হবে, তো সেটাই ওভারিজ করছে, সেই ডেসিডুয়া এরিয়াটাকে হরমোনের মাধ্যমে ঠিকঠাক করে প্রিপেয়ার করছে। এরপর হলো ইনহ্যাবিট রিপেয়ারিং ফলিকেলস, আর হলো কর্পাস লুটেরাম ডিসঅ্যাপিয়ার। তো এই সময় কি হচ্ছে যে আমাদের নর্মাল অবস্থায় প্রতিদিন প্রতি মাসে একটা করে ওভাম সেক্রেট করছে ওভারি, কিন্তু এই প্রেগনেন্সি পিরিয়ডে সে আর কোনো রকম ওভাম সেক্রেট করে না। যতদিন না পর্যন্ত প্রেগনেন্সি পিরিয়ডটা কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত কোনো রকম ফলিকেলস মানে কোনো রকম ওভাম প্লাস কোনো রকম কর্পাস লুটেরাম ফর্মেশন করছে না। তো এটা হলো ওভারির চেঞ্জেস। আর তো আজকের ভিডিওটা এটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আমার সাথে দেখো। তো টাটা।